হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে দেয়া কথা মতো আজকে আমি এক্সপ্লেন করব প্যাকো প্লাজা পরিচালিত 2017 সালের স্প্যানিশ হরর ফিল্ম ভেরোনিকা সিনেমার। মুভিটির গল্প 1991 সালের ভ্যালেকাস মামলার সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন ভয়ঙ্কর সেই গল্পে ঢুকে পড়া যাক। ঘটনাটা 1991 সালের 15ই জুন। পুলিশের কাছে একটি কল আসে। একজন মেয়ে অপর প্রান্ত থেকে বলে তার ভাইকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ দ্রুত সেই মেয়ের বলা ঠিকানায় বেরিয়ে পড়ে। সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। পুলিশের সাথে কিছু ডিটেকটিভ সেখানে আসে। ডিটেকটিভ প্রধান সে বাসায় ঢুকে। বাসার ভিতরের অবস্থা খুবই ভয়াবহ। জিনিসপত্র সব ভেঙে এলোমেলো হয়ে পড়ে আছে। কিছু দূরে যেতেই দেখা যায় মেঝেতে রক্তের দাগ। তারা রুমের ভিতরে যেতেই এমন কিছু দেখতে পায় যা দেখে সবাই ভীত হয়ে পড়ে। এরপর আমাদের 3 দিন আগের কাহিনী দেখানো হয়, যেখানে গল্পের প্রধান চরিত্র 15 বছর বয়সী একটি মেয়ে, যার নাম ছিল ভেরোনিকা। সে তার মা এবং 3 জন ছোট ভাই বোনের সাথে মাদ্রিদের ভ্যালেকাস জেলায় একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে। তার বাবা সম্প্রতি মারা গেছেন এবং তাদের মা সংসার চালানোর জন্য একটি বারে সারা রাত কাজ করতেন, যার জন্য ভেরোনিকাকে তার ছোট ভাই, যার নাম ছিল আন্তোনিতো, এবং যমজ বোন লুসিয়া ও আইরিনের দেখাশোনা করতে হতো। ভেরোনিকা ছিল একজন ধর্মপ্রাণ মেয়ে। সে নিয়মিত তার বাবার জন্য প্রার্থনা করত। তবে আজ সে তার বাবার ছবিটি সাথে নিয়ে প্রতিদিনের মতো স্কুলে যায়। ক্লাসে আজকে তাদের টিচার সূর্যগ্রহণ সম্পর্কে পড়ান। আর সেই দিনটি ছিল সূর্যগ্রহণের দিন, অর্থাৎ মহাকাশে পৃথিবী ও সূর্যের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে কিছু সময়ের জন্য চাঁদ অবস্থান করবে। সেই সময়টাতে সূর্যকে পৃথিবী থেকে পুরোপুরি দেখা যাবে না, যার ফলে পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। সূর্যগ্রহণ নিয়ে তাদের ক্লাসের টিচার অনেক কিছুই আলোচনা করছিলেন। তবে তিনি এখানে এই সূর্যগ্রহণের উপর ভিত্তি করে কিছু প্রাচীন কুসংস্কারের কথা তুলে ধরেন। যেমন আদিকালে এক সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করত সূর্যগ্রহণের সময় নাকি অপশক্তি বা অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। দিনের বেলাতেও যেহেতু পৃথিবী অন্ধকার হয়ে পড়ে, তাই এইটাকে তারা অশুভ শক্তির সাথে তুলনা করত। তারা বিশ্বাস করত এইটা ত্যাগের সময়, এই সময় পাপীদের হত্যা করে তাদের পাপ কমাতে হবে। এজন্য প্রাচীনকালে মানুষ প্রাণীদের বলি দিত, এমনকি যারা খারাপ কাজে লিপ্ত থাকতো এরকম মানুষদেরও বলিদান দেওয়া হতো সে সময়। এতে তারা মনে করে এরকম করলে নাকি অশুভ শক্তির ক্ষমতা কমে যাবে। তো যাই হোক, ক্লাসের সবাই মনোযোগ দিয়ে টিচারের কথা শুনছিলেন। তবে ভেরোনিকা একটু নার্ভাস ছিল। একটু পরে সূর্যগ্রহণের সময় হলে স্কুলের সকল শিক্ষার্থীরা সূর্যগ্রহণ দেখার জন্য ছাদে যায়। এদিকে ভেরোনিকা ও তার 2 বান্ধবী রোজা ও ডায়েনা একটি উইজা বোর্ড ব্যবহার করে একটি রিচুয়াল পরিচালনা করার জন্য বেসমেন্টে যায়। এই রিচুয়ালের মাধ্যমে সাধারণত সিয়েন্স বা মৃত লোকের আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তার বান্ধবী ডায়না তার মৃত বয়ফ্রেন্ডের আত্মাকে ডাকতে চাচ্ছিল, যে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর এই রিচুয়ালটি করতে হলে সাধারণত যার আত্মাকে ডাকা হবে তার কিছু জিনিস সাথে থাকতে হবে। কিন্তু ডায়নার কাছে তার বয়ফ্রেন্ডের কোনো কিছু ছিল না। আর যেহেতু ভেরোনিকা তার বাবার ছবি এনেছিল, তাই তারা সবাই মিলে ভেরোনিকার বাবার আত্মার সাথে যোগাযোগ করার জন্য রিচুয়ালটি শুরু করে। প্রথমে ভেরোনিকা তার বাবার ছবি বোর্ডের উপরে রেখে তার বাবার আত্মাকে ডাকার চেষ্টা করে। তারা 3 জনেই একটি গ্লাসে আঙ্গুল রাখে। তারা খুব তাড়াতাড়ি রেসপন্সও পায়। তাদের গ্লাসটি বোর্ডের এদিক ওদিক নড়তে শুরু করে। এইটা করার সময় গ্লাসটি এতই গরম হয় যে ডায়না আর রোজা তাদের আঙ্গুল সরিয়ে নেয়। শুধুমাত্র ভেরোনিকার আঙ্গুলটি গ্লাসে ছিল। আর সূর্যগ্রহণ শুরু হলে গ্লাসটি আপনা আপনি ভেঙে যায়। ভাঙ্গা কাচের টুকরো দিয়ে ভেরোনিকার আঙ্গুল কেটে যায় আর তার রক্ত ওই বোর্ডের উপরে গিয়ে পড়ে। ভেরোনিকা মূর্তির মতো বসে থাকে আর উইজা বোর্ডটি নিজে নিজেই ভেঙে 2 টুকরো হয়ে যায়। এরপরে বেসমেন্টের মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। ডায়না চিৎকার দিয়ে ওঠে। ভেরোনিয়া শুয়ে পড়ে আজব কি যেন বলতে থাকে। এরপর হঠাৎ জোরে চিৎকার করে বেহুশ হয়ে যায়। সে এতটাই জোরে চিৎকার করছিল যে সাধারণ একজন মানুষ চিৎকার করলে তার মুখ যতটুকু খোলা থাকে তার থেকে অনেক বেশি হাঁ করে ফেলেছিল ভেরোনিকা। এর পরের সিনে আমরা দেখতে পাই ভেরোনিকা তার স্কুলের হাসপাতালের ওয়ার্ডে শুয়ে আছে আর একজন ডক্টর তাকে চেক আপ করছে। ডক্টর বলে ভেরোনিকা আয়রন ঘাটতির কারণে বেহুশ হয়ে গেছিল, আর তাই ভেরোনিকাকে ঠিকমতো খাবার খাওয়ার পরামর্শ দেয়। এরপর ভেরোনিকা তার ভাই বোনদের সাথে বাড়ি ফিরছিল। তখন সে খেয়াল করে স্কুলে থাকা একজন সিস্টার তার দিকে তাকিয়ে আছে। তিনি আসলে একজন অন্ধ সিস্টার ছিলেন। আর এই সিস্টার হচ্ছেন সিস্টার ডেথ সিনেমার নার্সিসা। আমি সিস্টার ডেথ সিনেমার এক্সপ্লেন আগেই করেছি। আপনি যদি আমার ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।
তো গল্পে ফেরা যাক। বাসায় ফিরে ভেরোনিকা যখন তার ছোট ভাই আন্তোনিতোকে গোসল করাচ্ছিল, তখন সে তার রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। শব্দটা কোথা থেকে আসছে তা দেখার জন্য যখন সে তার রুমে যায়, সে তার রুমে আপনা আপনি বন্দী হয়ে যায়। আর বাইরে থেকে আন্তোনিতোর চিৎকার শুনতে পায়। সে কোনো মতো তার রুম থেকে বাইরে বের হয়ে যখন বাথরুমে আসে, সে দেখতে পায় আন্তোনিতোর বাথটাবের ট্যাবে কেউ গরম জল ছেড়ে দিয়েছে। আর ওই গরম জলে আন্তোনিতোর শরীর কিছুটা পুড়ে গেছে। ভেরোনিকা আন্তোনিতোকে বাথটাব থেকে বাইরে বের করে আনে। এরপর তার শরীরে মলম লাগিয়ে দেয়। সেদিন রাতে ভেরোনিকা একটু দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় তার মৃত বাবা আজব সব শব্দ করে তাকে ডাকছে এবং তার বিছানায় কিছু পিচাসের হাত তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আর তখনই ঘুম ভেঙে যায় তার। এর পরের দিন ভেরোনিকা যখন স্কুলে যায়, সেখানে তার বন্ধু রোজা তাকে ইগনোর করছিল। এরপর সে তার স্কুলের বেসমেন্টে যায়। সেখানে সে সিস্টার ডেথকে দেখতে পায়। সিস্টার ডেথ তাকে বলে, তোমরা উইজা বোর্ডের মাধ্যমে যে রিচুয়ালটি করেছো, সেইটা করে অনেক বড় ভুল করে ফেলেছো। আর এই কালচারটি করার সময় তোমার বাবার আত্মা নয়, কোনো শয়তানের আত্মা এই পৃথিবীতে চলে এসেছে। আর ওই শয়তানের আত্মা সবসময় তোমার সাথেই চলাচল করে। আর এই মুহূর্তে সে তোমার সাথেই আছে। যাওয়ার আগে সিস্টার ডেথ তাকে বলে, ভেরোনিকা, ওই আত্মার হাত থেকে তোমার ভাই এবং তোমার বোনদেরকে তোমাকেই রক্ষা করতে হবে। বাসায় ফিরে ভেরোনিকা এগুলো থেকে বাঁচার জন্য কিছু ম্যাগাজিন পড়ে। সে একটি কাগজে সুরক্ষা চিহ্ন জাতীয় কিছু আঁকে। তারপরে এগুলো তাদের বাসার বিভিন্ন স্থানে টাঙিয়ে রাখে। সেদিন রাতে সে দেখতে পায় তার ভাই বোনদের রুমে কোনো কিছুর একটা ছায়া প্রবেশ করছে। আর ওই ছায়াটি তাদের রুমে ঝুলে থাকা রক্ষা কবচগুলো পুড়িয়ে ফেলছিল। এরপর তার ছোট বোন লুসিয়াকে ওই ছায়াটি গলা টিপে মেরে ফেলতে চাচ্ছিল। ভেরোনিকা তা দেখে সেই অদৃশ্য হাতগুলো ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার বোন মনে করে হয়তো ভেরোনিকা এসব করছে। ভেরোনিকা তার বোনকে বলে সে এমনটা করেনি, তাদের বাসায় একটি শয়তানের আত্মা এসেছে আর ওই শয়তানের হাত থেকে সে তার বোনকে বাঁচাতে এরকম করছিল। ওই রাতে ভেরোনিকা স্বপ্ন দেখে তার বোন দাঁত দিয়ে তাকে কামড়ে কামড়ে খাচ্ছে। ছোট ভাই আন্তোনিতো তার গলা টিপে ধরেছে। সে বাঁচার জন্য তার মাকে ডাকছে, কিন্তু তার মা তাকে তো বাঁচায় না, উল্টো কি সব যেন করছে। ঘুম ভাঙলে সে দেখতে পায় তার বিছানার চাদর রক্তে ভেজা, মানে তার পিরিয়ড শুরু হয়েছে। যখন সে তার বিছানা পরিষ্কার করতে যাবে, তখন বিছানার ম্যাট্রেসে কিছু একটা অদ্ভুত কালো চিহ্ন দেখতে পায় সে। এরপর সে তার অন্যান্য ভাই বোনদের ম্যাট্রেসগুলো দেখে, সেগুলোতেও একই রকম অদ্ভুত কালো ছাপ। মনে হয় সেগুলো কোনো তাপের কারণে জ্বলে গেছে। আর একটি বিছানাতে তো আস্ত একটি মানুষের ছাপ। সে সময় তার ছোট ভাই তাকে বলে, কালকে আমার সাথে বাবা ঘুমিয়েছিল, কিন্তু কেন জানি সে অনেক কালো হয়ে গেছে। আর আমাকে বলেছে আমাকে নাকি তার সাথে করে নিয়ে যাবে। এইসব শুনে ভেরোনিকা অনেক ভয় পেয়ে যায়। আর আন্তোনিতোকে বলে কোনোদিন যদি তার ভয় লাগে, সে যেন কারো কথা না শুনে। সে তার চোখ এবং কান বন্ধ করে ভেরোনিকার নাম ধরে ডাক দেয়, যাতে করে ভেরোনিকা তাকে সাহায্য করার জন্য আসতে পারে। এরপরে ভেরোনিকা সিস্টার ডেথের সাথে দেখা করতে যায়। সে তার কাছ থেকে শয়তানের আত্মাকে তাড়ানোর পরামর্শ চায়। সিস্টার তাকে বলে তারা সেদিন যে প্রক্রিয়াটি অর্ধেক করার পর ছেড়ে দিয়েছিল, যার কারণে ওই শয়তানের আত্মা এই দুনিয়াতে আটকা পড়ে গেছে। তাকে তাড়াতে হলে ওই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, এরপর তাকে বিদায় জানাতে হবে। তবে হ্যাঁ, ওই দিন যে কয়জন মিলে এই প্রক্রিয়াটি করা হয়েছিল তাদের সবাইকে লাগবে। আর এইটা শুনে ভেরোনিকা রোজার বাসায় যায়। সেখানে ডায়নাও ছিল, কারণ তাদের বাসায় একটি পার্টির অনুষ্ঠান ছিল। সে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা কেউ সেটা করতে রাজি হয় না। রোজা তাকে ফিরিয়ে দিয়ে বলে, সেদিন আমরা এইটা সম্পূর্ণ করতে সাহস পাইনি, কারণ সেদিন তুমি ফিসফিস করে বলছিলে আজকের দিনে তুমি মারা যাবে। তা শুনে ভেরোনিকা আরও বেশি ঘাবড়ে যায়। এরপর সে বাসায় ফিরে আসে। বাসায় ফেরার সময় সে উইজা বোর্ড সম্পর্কিত কিছু বই কিনে আনে। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 11:45। সে বাসায় তার ভাই বোনদের সাথে রিচুয়ালটি সম্পন্ন করার আয়োজন করে। ভেরোনিকা তার সাথে নিয়ে আসা বই দেখে তার ভাইকে রক্ষা কবচ জাতীয় কিছু ছবি আঁকতে বলে, কিন্তু হঠাৎ বইয়ের পাতা উল্টে যাওয়ায় সে পিচাস আহ্বানের প্রতীকের ছবি আঁকে। এরপর তারা 3 বোন উইজা বোর্ডের কাছে গোল হয়ে বসে, আর 3 জনেই একটি গ্লাসের উপরে আঙ্গুল রাখে। ভেরোনিকা জিজ্ঞেস করে, এখানে কি কেউ আছে? আর তখনই তাদের রুমের গেটটি খুলে যায় এবং তাদের গ্লাসটি উইজা বোর্ডের বিভিন্ন দিকে যেতে থাকে। তারা সকলে মিলে ওই আত্মাকে বলতে থাকে, তোমাকে এখান থেকে যেতে হবে, তুমি এখান থেকে চলে যাও। তার একটু পরেই মোমবাতিগুলো নিভে যায়, আর আবারও উইজা বোর্ডটি ছিঁড়ে 2 ভাগে ভাগ হয়ে যায়, আর তাদের গ্লাসটি গড়িয়ে গড়িয়ে সামনের দিকে যেতে থাকে। ভেরোনিকা গ্লাসটি অনুসরণ করতে করতে তার রুমে আসে।
বিছানার ম্যাট্রেস উঠানো ছিল, সেখান থেকে একটি অবয়ব উঠে আসে। সেইটা ভেরোনিকাকে টেনে নিয়ে যাচ্ছিল। ভেরোনিকা কোনো মতো নিজেকে ছাড়িয়ে নিয়ে তার ভাই বোনদের রুমে ফিরে আসে। রুমের লাইটগুলো একে একে ভাঙতে শুরু করে। ভয় পেয়ে ভেরোনিকা পুলিশের কাছে ফোন দেয়। ফোনে কথা বলার সময় ওই পিচাস আন্তনিতোকে তুলে নিয়ে যায়, আর তাকে খুঁজতে গিয়ে ভেরোনিকা কিছুটা আহত হয়। এরপর আন্তনিতোকে খুঁজে পাওয়া যায় বাথরুমে। চারিদিকে শুধু গঙ্গানির আওয়াজ, আর মনে হচ্ছিল পুরো বাসাটা মনে হয় দুলছে। ভেরোনিকা তার ছোট ভাইকে কোলে নিয়ে অন্য দুই বোনকে সাথে নিয়ে বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করে। সে তার দুই বোনকে বাসার বাইরে বের করে দিয়ে দেখে আন্তনিতো তার কোলে নেই, যাকে সে একটু আগে বাথরুম থেকে রেস্কিউ করে এনেছিল। সে আবার দৌড় দেয় বাড়ির ভিতরে। এদিকে পুলিশের গাড়ি ভেরোনিকাদের বাসায় যাওয়ার সময় তার মা সেটা দেখে বুঝতে পারে পুলিশের গাড়িগুলো হয়তো তাদের বাসার দিকেই যাচ্ছে। সে বৃষ্টির মধ্যেই তার বাসার দিকে দৌড় দেয়। রাত তখন 1:50। তার মা বাসায় এসে দেখে তার দুই মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেরোনিকা আর তার ছোট ছেলে আন্তনিতো নেই। এদিকে ভেরোনিকা পুরো বাসা জুড়ে আন্তনিতোকে খুঁজছিল, আর খুঁজতে গিয়ে ওই পিচাসকে দেখতে পায়। পিচাস ভেরোনিকাকে ধাক্কা দিলে তার মাথা বেসিনে থাকা আয়নায় লেগে কেটে যায়, আর আয়নাটি ভেঙে যায়। সে ভাঙ্গা আয়নার টুকরো নিয়ে তার ভাইকে খুঁজতে থাকে। পরে তাকে একটি আলমারির মধ্যে খুঁজে পায়। সে দেখে আন্তনিতো তার কানে আঙ্গুল দিয়ে ভেরো ভেরো বলে ডাকছে। সে আন্তনিতোকে বলে, দ্রুত আমার সাথে চলো, কিন্তু আন্তনিতো তার কথা না শুনে বারবার ভেরো ভেরো বলে ডাকতে থাকে। তখন ভেরোনিকার মনে পড়ে সে তার ভাইকে বলেছিল যখন সে কোনো বিপদে পড়বে তখন যেন সে তার নাম ধরে ডাকে এবং অন্য কারো কথা না শুনে। সে বুঝতে পারে আসলে সে ভেরোনিকা নয়, তার মাঝে অন্য কেউ আছে। সে আয়নায় তার দুইটি রূপ দেখতে পায়, একটি ছিল হিংস্র আর অন্যটি ছিল ভীত। ভেরোনিকা সিস্টার ডেথের কথা মনে পড়ে যায়। সে তাকে তার ভাই বোনদের রক্ষা করতে বলেছিল। এখন তার মনে পড়ছে ভেরোনিকাই তার ভাইয়ের গোসলে গরম পানি দিয়েছিল আর তার বোনের গলা টিপে ধরেছিল। মানে ওই পিচাস জাতীয় শয়তানের আত্মাটা ভেরোনিকার মধ্যেই আছে। ভেরোনিকা ভাবে এই সব কিছুই যদি তার জন্যই হয়ে থাকে, তাহলে সে যদি নিজেকে মেরে ফেলে তাহলে তার ভাই বোন সুরক্ষিত থাকবে। আর তাই সে তার হাতে থাকা কাচের টুকরো দিয়ে নিজের গলা কাটতে শুরু করে। কিন্তু ওই পিচাস তাকে এটা করতে দিতে চায় না। সে ভেরোনিকাকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ ভেরোনিকার শরীরের মাধ্যমেই তো সে তার অস্তিত্ব জানান দিচ্ছিল, বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। ভেরোনিকা যখন জীবন মৃত্যুর মাঝখানে, তখন ওই পিচাস তাকে বাঁচানোর চেষ্টা করে, আর সে সময় পুলিশ ভিতরে চলে আসে। আর এই সিনটাই সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। পুলিশ দেখে ভেরোনিকা হাওয়ার মধ্যে ভাসছে আর অদ্ভুত জোরে চিৎকার করছে, আর এইটা দেখেই পুলিশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। পুলিশ রুমে ঢুকার পরপরেই ওই পিচাস ভেরোনিকাকে ছেড়ে চলে গেলে ভেরোনিকা সজোরে ফ্লোরে আছড়ে পড়ে। তারা আন্তনিতোকে উদ্ধার করে আর ভেরোনিকাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। এরপর ডিটেকটিভ বাসাটিতে পুনরায় গিয়ে পর্যবেক্ষণ করে। সে সময় ভেরোনিকার ছবি নিচে পড়ে আগুন ধরে যায়। তার একটু পরে ডিটেকটিভের কাছে কল আসে, আর সে জানতে পারে পথেই ভেরোনিকা মারা গেছে। এই ঘটনার পর এই কেসটা নিয়ে ডিটেকটিভ একটা রিপোর্ট তৈরি করে। সে তার রিপোর্টে লিখে এ সকল কিছুর জন্য দায়ী ছিল একটি পিচাস, আর এটি ছিল একটি সত্য ঘটনা। স্পেনের ইতিহাসে এটাই প্রথম এরকম ঘটনা যে পুলিশ তাদের রিপোর্টে এই কেসটিকে একটি ভৌতিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সিনেমার গল্পটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।